আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 12তম অধ্যায় এনজিও, এই এনজিওর ভিতরে ব্যাংক রিকনসিলিয়েশন, যেটা ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইতে আছে, সেই অংশ নিয়ে আলোচনা করব। আজ আমরা লেকচার শিটের 9 নম্বর অঙ্কটা করব। 8 পর্যন্ত কত ক্লাসে করানো হয়েছিল, আজ 9 করব। ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য গত ক্লাসে বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছিল, আজকে ডিটেলস এটা নিয়ে আলোচনা হবে। আগেই বুঝে নিতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন জিনিসটা কি, যে ব্যাংকের হিসাবগুলো এবং আমার যে ক্ষতি নগদান বই করি, ক্যাশ বুক, সেই হিসাবের মাঝে কিছু তফাৎ থাকে। সেই তফাৎগুলো আমাদের মিল করাই হলো ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ। আমরা ইচ্ছা করলে গত ক্লাসে কীভাবে করছিলাম, লম্বালম্বিভাবে, আজকে টিচ হবে করে দিই, যেহেতু গত ক্লাসটা অনেকে বুঝে নাই, আজকে টিচ হবে করে দিচ্ছি বোঝার জন্য। আমেরিকান পদ্ধতিতেও করতে পারবেন, টিচ হবে করতে পারবেন আর কি। আমেরিকান পদ্ধতি করলে এইগুলো এখানে লিখতে হয়, এইগুলা নিচে লিখতে হয়। টিচ হবে করলে কি সুবিধা, দুই পাশেই করা যায় একসঙ্গে। আচ্ছা, এখানে ব্যাংক স্টেটমেন্ট, এটা হলো ক্যাশ বুক। অর্থাৎ আপনার ক্যাশ বই কোনো ভুল হলে এইদিকে লিখবেন, ব্যাংকে কোনো ভুল হলে এইদিকে লিখবেন। ব্যাংকের ব্যালেন্সটা সবসময় দেওয়া থাকবে, ব্যালেন্স বিডি দেওয়া থাকবে সবসময়। ক্যাশেরও ব্যালেন্স বিডি দেওয়া থাকবে। প্রতিষ্ঠানের নাম উপরে হবে, যেমন আমরা যেটা করতেছি এটার নাম হলো সোফিয়া। দ্য ক্যাশ বুক অফ এবিসি, খুঁজে নিই পড়াইতেছি। ABC, the cash book of ABC Limited, a bank balance of টাকা 40,000, ব্যাংকে বলে দিয়েছে 40,000 টাকা আছে। অন জুন 2017 বলতেছে ক্যাশ বুকে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স কত আছে, 40,000। আপনার খাতায় লেখা হলো 40,000 টাকা। while his bank passbook had balance of টাকা 30,000, ব্যাংকের পাস বইতে অথবা ব্যাংকের হিসাবে আপনার এখানে টাকা আছে 30,000 টাকা। হিজ ক্রেডিট আর কি, তার জমানো টাকা আছে 30,000 টাকা। হিজ ক্রেডিট বলতে ব্যাংকে জমানো টাকা 30,000 টাকা। ব্যাংকের কাছে আপনি কিন্তু ক্রেডিটর্স, পাওনাদার। হিজ ক্রেডিট বলতে বোঝাচ্ছে আপনি জমা রাখছেন 30,000 টাকা। এখন দুইটা জিনিস আমি মিলাবো, সাধারণত 99% অঙ্কে মিলে যাবে অঙ্কটা। গত ক্লাসে একটা ব্যতিক্রম অঙ্ক করেছি যেখানে অঙ্কটা মিলে নাই, তথ্যে হয়তো বা ভুল ছিল। এখন আমাদের জানতে হবে কি কি জিনিসগুলার যোগ হয়, কি কি জিনিসগুলো বাদ হয়। অঙ্ক করে করে আমরা শিখে ফেলবো। তো এখানেও কিছু জিনিস যোগ হবে, এখানেও কিছু জিনিস বাদ হবে, এখানে কিছু যোগ হবে, এখানে কিছু বাদ হবে। এবং কি যোগ হয় কি বাদ হয় আমরা অঙ্কের আইটেম পড়বো আর শিখবো। 1 নম্বর আইটেম বলছে অন জুন 30, 2017 টোটাল ক্যাশ রিসিভ 10,000।
was banked but credit to his account on the following date. 30 জুন তারিখে আমি আমার অ্যাকাউন্টে আর কি ক্যাশ রিসিভ, আমরা টাকা জমা কত পাইছি, 10,000 টাকা আমরা পাইছি। কিন্তু সেটা 30 জুন, মানে আমরা এই কিন্তু 30 জুনে অঙ্কটা করতেছি, জুন মাসের 30 তারিখ। এটা কি কোন দিন করতেছি? জুন 30, জুন মাসের 30 তারিখে আমি অঙ্ক করতেছি। ওই জুন মাসের 30 তারিখে আমি 10,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংকে টাকা পাইছে 10,000 টাকা। কিন্তু ব্যাংকও লিখছে টাকাটা, কিন্তু কয়দিন পরে লিখছে? ফলোয়িং ডেট। ফলোয়িং মানে পরবর্তী দিনে, একদিন পরে লিখছে। একদিন পরে যদি লিখে থাকে তার মানে ওইটা চলে গেছে কি জুলাই মাসের 1 তারিখে। তাহলে এটা ব্যাংকের ভুল হয়েছে, কারণ যেদিন আমি টাকাটা জমা দিচ্ছি ওই দিনে আমার এখানে যোগ করার কথা ছিল, কিন্তু সে যোগ করছে কবে? একদিন পরে। তাহলে আমার কি করতে হবে? 10,000 টাকা ব্যাংকে যোগ করতে হবে। তারা ভুল করে 10,000 টাকা লিখে নেয়, তাহলে আমরা এটা যোগ করে দিব। তাহলে এখানে লিখে দিব, এই সম্পূর্ণ কথাও লিখতে পারি, আমি গুছিয়ে বানায়ও লিখে দিতে পারি যে ব্যাংক নট কালেক্টেড বা নট ক্রেডিটেড বাই ব্যাংক। ব্যাংক ক্রেডিট করে নাই 10,000 টাকা। এটা কেন 10,000 যোগ হলো এটা তো বুঝতে পারছেন, কারণ আমরা টাকাটা জমা দিছি, তারা লিখছে কিন্তু জুলাইয়ের 1 তারিখ, কিন্তু আমার জুন পর্যন্ত হিসাবটা মিলাইতে হবে। ফলোয়িং ডেট মানে পরের দিন লিখছে, পরের দিন লিখলে তো আমার হিসাবটা মিলবে না। এই জন্য তাদের ভুলটা আমি সংশোধন করে দিলাম, 10,000 টাকা যোগ করে দিলাম। এরপর দ্য ব্যাংক হ্যাজ চার্জ করছে, কিন্তু চার্জ করলে তো আগেই জানি আমরা, চার্জ করলে তো আমরা সেগুলো জানি না। সন্তান দেখি কি লিখছে, দ্য ব্যাংক হ্যাড চার্জ ABC লিমিটেড অ্যাকাউন্ট ফর অ্যানাদার পার্টি চেক অফ টাকা 1,600 ইন এরর অন July 15 and had rectified the error July 15, 2017। আচ্ছা, কথাটা কি বলতেছে? ব্যাংক একটা ভুল করছে। কি ভুল করছে? আরেকজনের টাকা আমাদের এখান থেকে চার্জ করছে না, কেটে নিছে। ধরেন অন্য লোকের এখানে চার্জ দেওয়ার কথা হলো 1,600, ভুলে আমার অ্যাকাউন্টে সে চার্জ করে বসে আসছে। পরে এটা ঠিক করছে, কিন্তু জুন মাসে তো আর ঠিক করে নাই, করছে যে জুলাইয়ের 15 তারিখে। কিন্তু জুনের আগ পর্যন্ত এটা কি ভুল ছিল। তাহলে জুনের 30 তারিখ পর্যন্ত আমার কি এই জিনিসটা ভুল ছিল, এই ভুলটা সংশোধন করতে হবে। আবার বলছি, ব্যাংক হ্যাড চার্জ ABC লিমিটেড ফর অ্যানাদার পার্টি চেক। আরেকজনের টাকাটা কাটার কথা ছিল, আমার এখানে 1,600 টাকা ভুলে কেটে ফেলছে। তা ভুলে যদি কেটে নিয়ে যায় তাহলে এখন কি যোগ করতে হবে, বাড়াই দিতে হবে। তাহলে আমরা ডেবিটেড ফর অ্যানাদার পার্টি পার্টিস চেক 1,600 টাকা। লেসটা একটু নিচে লিখি। এই দুইটা ছিল ব্যাংকের ভুল, A আর B। C নাম্বার বলছে নোট কালেক্টেড বাই দ্য ব্যাংক, টাকা 4,000, 4,000 টাকা ব্যাংক সংগ্রহ করছে আমাদের জন্য। অ্যান্ড ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 1,500 টাকা ওয়ার নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। আমাদের এখানে ভুল করছি, ক্যাশ বুকে লিখি নেই যে ব্যাংক আমাদের পক্ষে থেকে 4,000 টাকা মানুষের কাছ থেকে কালেকশন করে নিয়ে আসছে, কিন্তু আমরা সেটা জানি না, হয়তো আমাদের জানতে পারছি না, কারণ জানার তো সুযোগ নেই। ব্যাংকে যায় খবর নিলে না জানবো টাকা যোগ হয়েছে নাকি যোগ হয়েছে। তাহলে এই জিনিসটা আমরা 30 তারিখ পর্যন্ত জানি নেই যে আমাদের ব্যাংক আমাদের পক্ষ থেকে 4,000 টাকা সংগ্রহ করছে, এবং 30 তারিখে মাস শেষ হলেই, মাস শেষে 30 তারিখ হয়, তখন ব্যাংক আমাদের কিছু সুদ দেয়। সেই সুদ দিয়ে দিচ্ছে 1,500, এটা আমরা জানি না। তা আমরা যোগ করবো কীভাবে? তা আমরা সুদ আর
টাকা জমা হলে আমাদের যোগ হয়, তাহলে এগুলো যোগ করে দিব। 1 নাম্বার নোট কালেকশন, পুরাটা লিখে দিতে হবে, কালেক্টেড বাট নট রেকর্ডেড এরকম লিখে দিতে হবে। নোট কালেক্টেড বাই দ্য ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, এভাবে লিখতে হবে। 40,000 টাকা, 4,000 টাকা। আবার 2 নাম্বার সুদও পাইছি আমরা, ইন্টারেস্ট রিসিভ, ইন্টারেস্ট পাইছি আমরা 1500 টাকা। আমরা ইচ্ছা করে যুগগুলা সবগুলো যুগে ভিতরে দেখায় ফাইনাল করে টাকাটা বসায় দিতে পারি। এই ভিতরে করে লিখে ইনার কলামে লিখে ফাইনাল লিখে দেবে, বা এখানে লিখলেও হবে, সমস্যা নেই। তাহলে 3 নাম্বারটা আমরা শেষ করে ফেললাম। এ বি সি, এ নাম্বার কিন্তু এখানে গেছে, বি নাম্বারটা এখানে গেছে, সিটা গেছে এই জায়গায়, 2 জায়গায়। এগুলো সাইড দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন, তাহলে মন থাকবে, যখন আপনি একা একা করতে যাবেন তখন মন থাকবে। ডি নাম্বার কি বলছে? ডি নাম্বার বলতেছে ব্যাংক চার্জ নট ইনক্লুড ইন ক্যাশ বুক 500 টাকা। ব্যাংক যে সুদ কেটে নিছে, এটা তো আমরা যে সুদ যখন দিছে এটা আমরা জানি নাই, সুদও কেটে নিছে সেটা আমরা জানি না, ক্যাশ বুকে লেখা হয়নি সুদটা। তাহলে কি আর করা, এখন লিখে নিব ব্যাংক চার্জ টাকা হলো 500 টাকা। ইচ্ছা করলে ভিতরে লিখতে পারি, আর যদি এখানে লিখতে পারি 500 টাকা ব্র্যাকেট দিয়ে লিখবো আর কি। আর ইচ্ছা হলো ভিতরে লিখতে 2-4টা আইটেম হলে ভিতরে লিখে সবগুলো যোগ করে এখানে লিখলেও হইব। ভিতরে লিখি তাহলে ভালো দেখা যাবে, 500 টাকা। এরপর ডি নাম্বার শেষ। ই নাম্বারে বলতেছে NSF নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ ব্যাংকে টাকা নাই। মানুষ আমাকে চেক দিছে, এক দেনাদার আমাকে চেক দিছে, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা নাই, আর কি এটা ভুয়া চেক। 2017 রিটার্ন বাই দ্য ব্যাংক, রিটার্ন বাই দ্য বুক অন 30 জুন 2017 ওয়ার টাকা 6,000, 6,000 টাকা চেক ফেরত আসছে, ব্যাংক টাকাটা সংগ্রহ করতে পারে নাই। সংগ্রহ যদি না করতে পারে তাহলে কি করতে হবে, আমাদের টাকা কমাই দিতে হবে, কারণ দেনাদার আমাদের টাকাটা দেয় নাই। NSF চেক 6,000 টাকা। আমরা জানতাম দেনাদার আমাকে টাকা দিছে, যুগটুক করে বসে আছি, কিন্তু এখন দেখলাম ওই টাকাটা ব্যাংক আনতে পারেনি, কারণ কি ওই লোকের অ্যাকাউন্টে টাকাই নেই, আমাকে চেক দিয়ে বসে আছে। তাহলে আমাদের ই নাম্বার শেষ। 1 নাম্বার চেক আউটস্ট্যান্ডিং, এটা গত ক্লাসে বুঝাইছিলাম। চেক আউটস্ট্যান্ডিং অর্থ হলো আমি বিভিন্ন মানুষের চেক লিখে রাখছি যে ভাই আপনি টাকা নিয়ে যান, অ্যাকাউন্টে টাকা আছে, বিভিন্ন মানুষকে 1,000, 5,000, 10,000 টাকা দিয়ে রাখছি, বা একজনকে দিয়েছি 10,000 টাকা। এখন সে জুন মাসের 30 পর্যন্ত আসে নাই ব্যাংকে, কারণ একটা চেক ভাঙানোর জন্য 6 মাস সময় থাকে, যে 6 মাসের মধ্যে আপনি যে কোনো দিন চেকটা ভাঙাইতে পারবেন। এখন সে হয়তো আমি দিছি, সে জুনের মধ্যে ভাঙায়নি, জুলাই মাসে ভাঙাবে বা অগাস্টে তার ইচ্ছা মতো সে ভাঙাবে, যখন সময় পায় তখন যাবে। কিন্তু এই টাকাটা কিন্তু সে নিবেই, সে কিন্তু ওই টাকাটা ফালাই রাখবে না, 2 দিন আগে পরে নিবে। কিন্তু ব্যাংক কিন্তু জানে না যে এই টাকাটা যে আপনি চেক লিখে দিছেন এক লোককে, সেই লোক বাইরে ঘুরতেছে, টাকা ব্যাংকে তো আর চায়নি। ব্যাংকওয়ালারা কিন্তু জানে না যে আপনার চেক দেওয়া হয়েছে, ব্যাংক থেকে টাকা কেটে নিবে, কিন্তু জানে না বলেই তারা ব্যাংক থেকে টাকা কমায় নেয়। এই জন্য এই ভুল বলতে গিয়ে এই জিনিসটা সংশোধন করার জন্য ব্যাংক থেকে টাকাটা বাদ দিয়ে রাখবো, কারণ এই টাকাটা 2 দিন আগে পরে পাওনাদার নিয়ে যাবে টাকাটা। তাহলে আমাদের লিখবো আউটস্ট্যান্ডিং চেক। একটা আইটেমে আছে, ভিতরে না লিখে বাইরে লিখে গেলাম। আমি এই অঙ্কটা আরেকবার বুঝাবো, টেনশনের কারণ নাই, প্রথম থেকে আবার বুঝিয়ে দিব।
এই সবগুলো যোগ করলাম, যোগ করলে আসতেছে 41,600, বাদ দিয়ে দিলাম। যোগ করলে আসে হলো 45,500, এখান থেকে এটা বাদ দিলে আসে হলো 39,000। দুই পাশের ক্যাশ মিলে যাবে। এখন প্রথম থেকে বলতেছি, ব্যালেন্সটা দেওয়া থাকবে দুইটা অঙ্কেরই। দেওয়ার পরে এইদিকে ব্যাংকের কোনো ভুলের কারণে আমার এখান থেকে টাকা কেটে নিছে, ব্যাংকের কোনো ভুলের কারণে আমার এখান থেকে টাকা কেটে নিছে, তাহলে সেগুলো যোগ করে দেখাতে হবে। আমার এখানে টাকা কমানো হয়েছে ব্যাংকের ভুলের কারণে, তাহলে এখানে লিখব। ব্যাংকের ভুলের কারণে আমার টাকা বেড়ে গেছে, যদি এরকম হয় তাহলে নিচে লিখব। ব্যাংকের ভুলের কারণে টাকা বাড়লে কমলে এখানে লিখব। ব্যাংকের ভুলের কারণে টাকা যদি বেশি লিখে রাখি কোনো কারণে, এখানে লিখব। দুইটা জিনিস শিখলাম। আমার ভুলের কারণে যদি ক্যাশ বুকে টাকা বাড়ার কথা থাকে তাহলে এদিকে লিখব। আমার ভুলের কারণে ক্যাশ বুকে টাকা কমাইতে যদি হয় তাহলে এখানে লিখব। যেমন ধরেন একজনকে চেক দিছি 500 টাকার, খাতায় লিখে রাখছি 5,000 টাকা, তার মানে খাতা থেকে তো আমি 4500 টাকা বেশি কেটে রাখছি, তো এইটা এখন যোগ করে দিতে হবে। এরকম আমার ভুল হলে এই জায়গায় দিয়ে লিখবো, ক্যাশ বুকে ভুল হলে এই জায়গায় লিখবো, আর ব্যাংকে ভুল হলে এই জায়গায় লিখবো। এটা হলো ভুলের একটা আছে। আরেকটা আছে ভুল না, সঠিকই আছে কিন্তু আমরা তথ্যগুলো জানি না। এরকম দুইটা তথ্য আছে, এখানে একটা আসে এখানে একটা আসে। তথ্য দুইটা হলো, এক নাম্বার তথ্য হলো অনেকগুলো চেক জমা দিছি ব্যাংকের কাছে, টাকাগুলা সে এখনো সংগ্রহ করে নাই, করবে। যেমন এটাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। এটা কি হয়, এই জায়গায় যোগ হয়, গত ক্লাসে শিখেছিলাম। আরেকটা হলো অনেক চেক আমি লিখে মানুষকে দিয়ে রাখছি, তারা এখন ব্যাংকে যায় নাই, টাকা উঠায় নেই, টাকা তো 2 দিন আগে পরে উঠাবে, সেইগুলো আউটস্ট্যান্ডিং চেক। অর্থাৎ মানুষের কাছে চেক পাই এখন টাকা যোগ হয় নাই, এগুলো এখানে লিখবো। মানুষের চেক দিয়ে রাখছি, তারা উঠায় নাই, তাহলে এটা এখানে লিখবো। তাহলে আমরা এখানে 4টা আইটেম পাইলাম, 2টা ভুল আর 2টা হলো চেক জমা, চেক তাহলে 4টা আইটেম এই জায়গায় আসবে। এইদিকে 2টা তথ্য আমরা জানি না। একটা হলো ব্যাংক যদি আমাকে কখনো সুদ দেয় তাহলে আমি জানি না, সুদ দিলে সেটা যোগ করতে হবে, আর চার্জ কাটলে এখানে বিয়োগ করতে হবে। আরেকটা জিনিস হলো ভুয়া চেক, NSF, নট সাফিসিয়েন্ট ফান্ড, যে চেক দিয়ে রাখছে আমাকে, আমি যাই সেটা ব্যাংকে উপস্থাপন করলাম, ব্যাংক করা বললো ওই লোক তো ভুয়া চেক দিছে, এখানে টাকা নাই, আপনি এটা ডিসঅনার করেন বা অন্য কিছু করেন। তো এই জিনিসটা হলো NSF বলা হয়। তাহলে এই আইটেমগুলো নিয়ে এই অঙ্কগুলো হয়। আশা রাখি কিছুটা বুঝতে পারছেন। না বুঝলে আমাকে অবশ্যই সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। এখন আমরা লেকচার শিটের 10 নম্বর অঙ্কটা করব। 11-12 আপনারা এমনি পারবেন, 10 করায় দিলে বাকি 2টা এমনি পারবেন। এরপরে লেকচার শিটের যে 2টা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আছে, এই 2013 সাল এবং 18 সাল, এগুলো করানোর চেষ্টা করব। তো তাহলে আমরা চলে যাই লেকচার শিটের 10 নম্বর অঙ্কে। এটা তুই জাবেদা বাকি আছে, জাবেদাগুলো করতে হবে। জাবেদা যদি চাই অঙ্কে, তাহলে কোনগুলা দিয়ে জাবেদা করবো? জাবেদা তো ব্যাংকের যে ভুল টুল, এইগুলো তো ব্যাংকওয়ালারা জাবেদা করবে, আমার তো জাবেদা করার অধিকার নাই। আমি জাবেদা করবো আমার ভুলগুলো। এই যে এখানে 4টা ভুল হয়েছে, 1টা 2টা 3টা 4টে বাদ পড়ছে বা ভুল হয়েছে, এই 4টা জার্নাল করবো। কী কী জার্নাল করবো? এখানে জার্নাল করা কিন্তু অনেক সহজ। অ্যাড মানে যোগ হয়েছে, ক্যাশ বাড়ছে, তা লিখবো ক্যাশ বা ব্যাংক ডেবিট, ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এইখানে কি লিখবো? ব্যাংক চার্জ ডেবিট, ক্যাশ ক্রেডিট, NSF চেক হলো দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এইদিকে হলো ক্রেডিট লিখবো ক্যাশ, এইদিকে হলো ডেবিট লিখবো, আর নামগুলো খালি উল্টায় দিয়ে দিব, তাহলে জাবেদার ঝামেলা শেষ। আচ্ছা, আমি ছোট করে সংক্ষেপে লিখে দিয়ে দিই, ইনশাল্লাহ তাহলে আরো ক্লিয়ারলি বুঝবেন। এটা নোটের জন্য হয়েছে, নোট রিসিভেবল। 1 নাম্বারটা হবে ক্যাশ, নোট রিসিভেবল, টাকা তো এগুলোই হবে, 4000 টাকা ডেবিট ক্রেডিট, টাকা লিখলাম না। ইন্টারেস্ট
টাকা পাইছেন ক্যাশ ইন্টারেস্ট রেভিনিউ। 3 নাম্বার ব্যাংক চার্জ, টাকা এবার গেছে, খরচ হয়েছে, ব্যাংক চার্জ। 4 নাম্বার এনএসএফ চেক, মানে দেনাদার আমার চেক দিছিল, এখন আমি টাকা পাই নাই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নগদ টাকা কমবে, ক্যাশ ক্রেডিট। টাকা তো এগুলো আছে, এগুলো হয়ে যাবে। আশা রাখি জার্নাল একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন প্রবলেম 3 নিয়ে আমরা আলোচনা করব। প্রবলেম 3 অঙ্কটা দেখতে একটু বড় হইলো, অঙ্কটা সহজ। আর এই চ্যাপ্টার থেকে যদি বড় প্রশ্ন আসে তাহলে ব্যাংক রিকনসিলিয়েশনই আসবে, যে ব্যাংক আসে, কিন্তু এই পর্যন্ত বড় প্রশ্ন আসে নাই, ছোট প্রশ্নই আসছে সব, কিন্তু মাস্ট প্রশ্ন আসে, ছোট বড় হোক। বড় প্রশ্ন আসলে ব্যাংক রিকনসিলিয়েশন আসবে, হইতে পারে আসতে পারে, যে আসছে না যে এই জন্য আর কখনো আসবে না এরকম না। প্রবলেম 10, 10 নম্বর প্রবলেম। এটার নাম হলো, প্রতিষ্ঠানের নাম হলো দ্য ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট অফ MSMB লিমিটেড। MSMB, তাই মাসটা আমাদের খেয়াল রাখতে হবে, মাস হলো অগাস্ট 31, অগাস্ট 31। সংক্ষেপে লিখে হচ্ছে একেবারে। প্রথমে তারা বলতেছে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের টাকা জমা আছে MSMB লিমিটেড, শো এ ব্যালেন্স অফ টাকা 25,910.25, অর্থাৎ 25,910 টাকা 25 পয়সা ব্যাংকে জমা আছে। ব্যাংকে যদি টাকা যদি জমা থাকে তাহলে ব্যাংকের ঘরে আমি লিখব, ব্যাংকের ঘরে লিখব 25,910 টাকা। The cash balance account MS আছে, where as the bank statement or cash balance দেওয়া আছে, ব্যালেন্স বিডি, ক্যাশ বুকে আমাদের আছে 25,910 টাকা 25 পয়সা। পয়সা দিছে যেহেতু লিখতে হবে, এবং ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী টাকা দেখাচ্ছে 13,002 টাকা 35 পয়সা। ব্যাংক অনুযায়ী 13,002 টাকা 35 পয়সা। অন্য অঙ্কে এই 35 পয়সার জন্য, এই পয়সার জন্য ঝামেলা হয়, কিন্তু এই অঙ্কে ঝামেলা হবে না, এটা আমাদের আরো সুবিধা করবে। শেষে আমি বলে দেব কিভাবে সুবিধা করে। 1 নাম্বার আইটেমে লিখছে, তারা বলছে যে upon comparing the bank statement with the cash record, the following facts were discovered. দেখা যাচ্ছে দুইটা যখন আমরা ব্যাংক স্টেটমেন্ট তো তুলে নিয়ে আসি, ব্যাংক, আপনারা যদি অ্যাকাউন্টসে কখনো চাকরি করেন তাহলে মাস শেষে কী করতে হয়, আপনাদের ব্যাংকে যাইতে হয়, ব্যাংকে চাই বরং স্টেটমেন্টটা দেন, এই মাসে কী কী লেনদেন হয়েছে সবগুলো আমরা দেখব। স্টেটমেন্ট নিয়ে আসার পর আপনি ক্যাশ বুকের সাথে মিলান যে কেন এই সমস্যাটা হয়েছে, পরে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা আপনাদের করতে হয়। তা এখানে তারা এই খুঁজে পাইছে এই নিজের 9টা ভুল বা বাদ পড়ার জিনিসপত্র খুঁজে পাইছে, তফাৎ। এখন 1 নাম্বার তফাৎটা পাইছে হলো যে 1 নাম্বার প্রবলেম পাইছে, এ কাস্টমার চেক for টাকা 400 had been recorded as 800 both by the depositors and bank but later correct by the bank। দেখেন কি করছে, একজন কাস্টমার
একটা চেক দিছে 400 টাকার, 400 টাকা চেক দিছে, জমা হয়েছে 400 টাকা, কিন্তু দুইজনে ভুল করছি, আমরা 800 টাকা লিখে রাখছি। কিন্তু ব্যাংক এটাকে পরে কি করলো, ঠিক করলো। এখন এটা আমার কি করণীয়? পরে ঠিক করলে তো লাভ নাই, আমাদের হলো অগাস্টের 31 তারিখে ঠিক করতে হবে। তাহলে এই যে 400 টাকা জমা দেওয়ার জায়গায় আমি লিখছি কত, ব্যাংকে লিখছে কত, 800 টাকা। তার মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে ভুলে 400 টাকা বেশি দিছে। আবার বলতেছি, একজন কাস্টমার আপনার টাকা জমা দিচ্ছে ব্যাংকে, 400 যোগ করার কথা ছিল, সে লিখে রাখছে কত, 800 টাকা। যখন এরকম 800 টাকা লিখে রাখবে, তখন সেক্ষেত্রে এখন যদি ঠিক করতে চান তাহলে 400 টাকা কাইটে দিতে হবে, কমাই দিতে হবে। তাহলে কি এটা লেস লিখবো, লেস, বাদ, বাদ কি লিখবো, চেক ইরর, ভুলে, চেক ইরর কয়শো টাকা, 400 টাকা। ভিতরে করে লিখি, আসলে ঘরটা একটু বড় করে নিলে ভালো হতো। 400 টাকা কিভাবে আসছে, 800 টাকা, 400 টাকা থেকে 800 টাকা লিখছি, মানে তফাৎ হলো 400 টাকা বেশি লিখছি, 400 কেটে দিল। ভিতরের করে টাকাটা না লিখে আপনার ফাইনাল করা ব্র্যাকেটে দিতেছিল তো চলবে হ্যাঁ, না। এটা আসলে কি খারাপ দেখা যায়, অনেকগুলো মাইনাস থাকে তো। যেমন ধরেন আপনারা ছোট ক্লাসে যখন শিখছেন 100 টাকা থেকে 20 টাকা বাজার করছেন মাইনাস, এইভাবে কিন্তু কখনো লেখেন নাই। আপনারা করছেন কি 20 এনে বাদ দিচ্ছেন, বাদ দিয়ে আবার মাইনাস করছেন, এটা না খারাপ দেখা যায়। আপনারা কি করবেন, ভিতরে কলামে লিখতে, আর যদি লিখতে হয় এটা লিখতে পারেন এইভাবে, এভাবে লিখলে অনেকগুলো মাইনাস হয়ে যাবে, তো একটু খারাপ দেখা যাবে। তার চেয়ে হলো ভিতরে সবটি লেখা যোগ করে এখানে লিখে দেবেন। আপনি লিখলেও কাটবে না, অঙ্ক মিলবে, সৌন্দর্যের জন্য এখানে লিখবো আমরা। আচ্ছা, পরে চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। বলতেছে দ্য ব্যাংক মিস্টেকলি, ব্যাংক ভুলে কি করছে, চার্জ এমএসএমবি লিমিটেড অ্যাকাউন্ট চেক প্রিন্টিং কস্ট 250 which should have charged এমএসএনবি অ্যান্ড লিমিটেড। অর্থাৎ নামে ভুল করে ফেলছে, ওই লোকের আমাদের নাম হলো এমবি, আর এনবির কোম্পানির জন্য 250 টাকা চার্জ কাটছে, ওইটা ভুলে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে দিচ্ছে চেক চার্জ। আর কি, আপনি চেক বই নেবেন, এটার জন্য ব্যাংকে একটা টাকা দিতে হয়, চার্জ দিতে হয়, সেই চার্জটা কেটে নিছে আমাদের কাছ থেকে। এখন তো এই যে ভুল যে করলো, তাহলে আমাদের কি অ্যাকাউন্টে টাকাটা তারা কেটে নিছে, তাহলে আমাদের এটা কি ঠিক করতে হবে। ও, এখানে একটা ভুল করছি দেখা যায়, ভুলটা হলো ব্যাংক তো ঠিক করছে, কিন্তু বোধ বলছিল দুই সাইডে যে আমরা 400 টাকা যে ভুল করছে সেটা কি ক্যাশ বুকে ভুল করছে। আচ্ছা, ওই 1 নম্বর আইটেমটা আরেকবার পড়তেছি, দেখি কি মিস্টেকটা হয়েছে, আমারও মিস্টেক হয়েছে। এক কাস্টমার চেক ফর টাকা 400 হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ 800 বোথ বাই দ্য ডিপোজিটার্স অ্যান্ড ব্যাংক। এই কথার অর্থ হলো, একজন কাস্টমার 400 টাকা জমা দিয়েছে আমার অ্যাকাউন্টে, 400 টাকা যোগ করার কথা ছিল, আমি ভুলে 800 টাকা যোগ করছি, আমিও ভুল করছি, ইও ভুল করছে, কি বলে ব্যাংকারও ভুল করছে, ব্যাংকও এটা ঠিক করে ফেলছে, কারেক্ট করে ফেলছে, কিন্তু আগের বার যেরকম লিখছিল ফলোয়িং মান্থ, এই মাসে ঠিক করছে, যার ফলে আমাদের এটা আর ঠিক করতে হবে না। আমার কি ঠিক করতে হবে, ক্যাশ বুকে, আমি ক্যাশ বুকেও ভুল করছি, ব্যাংকেও ভুল করছি, ক্যাশ বুকেরটা আমি ঠিক করবো। এখন ক্যাশ বুকেটা যদি ঠিক করতে চাই তাহলে এই জায়গায় লিখবো, এদিকে লিখবো হলো চেক ইরর, $400। 2 নাম্বার, ব্যাংক মিস্টেকলি চার্জ এমএস, আর কি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা ব্যাংক কেটে নিছে,
কয় টাকা নিছে? 250 টাকা কেটে নিছে। এটা কাটার তো ছিল আরেক লোকের ক্ষেত্রে, তারা আমাদের এখানে তারা ভুল করছে, তারা যেহেতু ভুলে কাইটা নিছে, এখন ফেরত দিবে। ফেরত দিলে টাকা যোগ হয়ে যাবে, মিস্টেকলি চার্জ। মিস্টেকলি চার্জ 250 টাকা যোগ হবে আমাদের এখানে, কারণ তারা ভুলে কেটে নিছে, এখন ফেরত দিল। এরপর 3 নাম্বার যাচ্ছি, সার্ভিস চার্জ ডেবিটেড বাই দ্য ব্যাংক 116 টাকা 25 পয়সা। 116 টাকা 25 পয়সা সার্ভিস চার্জ কেটে নিছে। এটা আমি কিন্তু এমনি বুঝি যে ব্যাংক সুদ দিলে আমরা জানি না, এই জন্য এখানে লিখি। ব্যাংক সুদ বা সার্ভিস চার্জ যদি কেটে নেয় তাহলেও আমরা জানি না, সেটা কি এখানে লিখি। তাহলে আমাকে এখানে লিখতে হবে সার্ভিস চার্জ বা চার্জ, ব্যাংক চার্জ লিখতে হবে। সার্ভিস চার্জ 116 টাকা 25 পয়সা। তারপর বলতেছে 4 নাম্বার, দ্য অ্যাকাউন্ট অফ MSMB লিমিটেড হ্যাড বিন চার্জড অফ এ কাস্টমার্স আনকালেক্টেবল চেক অ্যামাউন্টিং টাকা 3016 on August 15, 2016. বলতেছে the account of MSMB Limited had been charged of customer uncollectible check amount to টাকা 3016. আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা আমরা আগে ভাবছি এক লোক টাকা দিছে 3000 সামথিং টাকা, যখন জমা দিছি এখানে লিখে রাখছি 3000 সামথিং আমাদের টাকা বেড়ে গেছে, কিন্তু বাস্তবে কি এই টাকাটা কালেক্ট করা যায় না। NSF চেক যেরকম কত 3016 টাকা, এই টাকা কিন্তু NSF চেক যেরকম টাকা কালেক্ট করা যায়নি, সেই রকম আনকালেক্টেবল চেক $3016 টাকা বাদ দিয়ে দিব। NSF চেকের যেভাবে বুঝাইছিলাম এইভাবে আর কি। আনকালেক্টেবল চেক যে কথা, NSF নট সাফিসিয়েন্ট ফান্ড, টাকা সংগ্রহ করা যায় নাই, তাহলে সংগ্রহ করা যায়, যখন পাইছি চেক সঙ্গে সঙ্গে এখানে যোগ করে ফেলছি, তাহলে এখন ঠিক করতে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা করে ফেললাম হলো 4 নাম্বারটা। 5 নাম্বার বলতেছে চেক নাম্বার 3161 for টাকা 700 had been entered in the cash book as টাকা 900। একটা চেক 3161 নাম্বার চেকটা 3161 নাম্বার চেকটা 700 টাকার জায়গায় লিখে রাখছি কত? 900 টাকা। তার মানে 700 টাকা বাদ দেওয়ার কথা ছিল, এখানে বাদ দেওয়ার কথা ছিল 700, ভুলে 900 বাদ দিছি, তাহলে 200 টাকা বেশি বাদ দিছি, এখন তাহলে যোগ করতে হবে। যদি চেক লেখার ক্ষেত্রে বেশি লিখে রাখি, তার মানে বেশি টাকা বাদ লিখে রাখছি, এখন কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করে দিব আমরা 200 টাকা। 200 টাকা যোগ করলে আমরা লিখব error in check। চেক হলো 200 টাকা। এরপর আরেকটা চেক আছে 3521 নাম্বার চেকটা 1810 টাকা হ্যাজ বিন এন্টার্ড ইজ টাকা 18 টাকা 10 পয়সা। অর্থাৎ 1810 টাকা যাকে লিখছি 18 টাকা 10 পয়সা, এতে কিন্তু অনেক টাকা কম লিখে আছি। হ্যাঁ, যে আমাদের এখানে কাটার কথা ছিল 1800, কাটছি মাত্র 18 টাকা, বাকি টাকা যে কম কাটছি এটা কি এখন কাটতে হবে না?
এবারও ইরর ইন চেক 1810 টাকার জায়গায় লিখছি 18 টাকা 10 পয়সা। বাদ দিলে যে টাকাটা থাকে ওই টাকাটা আমি কম লিখছি, টাকাটা আসবে 1791.10 টাকা। এরপর বলতেছে 6 নাম্বারটা, a 2 month 6% টাকা 4000 কাস্টমার নোট dated June 20 dishonored July 12 had been posted on August 21 and the bank had charged MSMB Limited for টাকা 4075 which include a postage fee 25 টাকা। আচ্ছা, অনেক লম্বা চূড়া কথা বলতেছে। আমরা যে আমাদের এখানে চেক যে দেওয়া হয়েছিল, সেই চেক আমরা যে মানুষের কাছে চেক ডিজনার এনএসএফ চেকের মতো আর কি, আমরা যে চেক জমা দিছিলাম কালেকশনের জন্য 4000 টাকার, 4000 টাকা জমা দিয়ে ডিসকাউন্ট করছি। হ্যাঁ, ডিসকাউন্ট করছি কীভাবে সিস্টেমটা একটু বলে দিই। ধরেন আপনি একজনের কাছে টাকা পান, আপনি তার কাছে টাকা পান 4000 টাকা, সে একটা দলিল লিখে দিস, আপনার এখন টাকা দরকার, ব্যাংকে এই দলিলটা নিয়ে গেলেন, নিয়ে যাই বললেন ভাই এই যে দলিলের লেখা 4000 টাকা এই লোক আমাকে দিবে, আপনি আমাকে 4000 টাকা দিয়ে দেন। ব্যাংকও রাজি হলো, যাইছে যাও তোমার 4000 টাকা দিয়ে দিলাম, কিছু সুদ রাখবে, সে 4000 টাকার উপর কিছু টাকা সুদ রাখবে। হ্যাঁ, এখন আপনি টাকা নিয়ে আসছেন, আপনি হয়তো নিয়ে আসছেন 3900 টাকা। এখন 2 মাস চলে গেছে, যখন ব্যাংক 4000 টাকা আনতে ওই ঠিকানায় গেল, যে ব্যক্তির কাছে টাকা পান, সেই ব্যক্তি বলতেছে আমার কাছে টাকা নাই ভাই, আমি দিতে পারবো না। ব্যাংক তো ওই লোককে ধরবে না, ধরবে আপনার আয়সা, যে ভাই আপনি তো টাকা যে দিছিলেন এটা তো ভুয়া, আপনার তো 4000 টাকা নিবই, সাথে আপনি আমার চার্জও দিবেন, স্ট্যাম্প চার্জ আরো 75 টাকা টোটাল, তাহলে আপনার 4075 টাকা আপনাকে দিতে হবে। 4075 টাকা সে করছে কি, ব্যাংক করছে কি এখানে কাইটা আপনার এখানে নিছে, আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা জমা ছিল এখান থেকে এই টাকাটা কাইটা রাখছে। আপনি মাস শেষে যখন স্টেটমেন্ট দেখলেন তখন বুঝতে পারলেন যে এই টাকাটা আপনার ডিজনার হয়েছে, যে সেম আনকালেক্টেবল বা এনএসএফ চেকের মতো, যার ফলে আপনার এই 4075 টাকা কি করতে হবে, এখন বাদ দিতে হবে। আনকালেক্টেবল বা এনএসএফ চেকের মতো 4075 টাকা কেটে নিছে ব্যাংক, আপনারও কেটে দিতে হবে। হয়ে গেল আমাদের এই আইটেমটা। এই 4075 ভিতরে চার্জ আছে 25 টাকা, এটা দেখাইতে হবে, তারা না বলে দিলেও দেখাই দিতে হইতে, যা কাটার কাটছে। এরপর 7 নম্বরে বলতেছে দ্য ফলোয়িং চেক আর স্টিল আউটস্ট্যান্ডিং অন অগাস্ট 31, 2016। নিচে 4টা চেক আউটস্ট্যান্ডিং আছে এখন পর্যন্ত। আউটস্ট্যান্ডিং চেক কোন জায়গায় আসে, এই জায়গায় আসে, এটা তো আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসেও শিখছি। আউটস্ট্যান্ডিং চেক সবগুলো যোগ করে ফেলুন, 400, 250, 625, 150 সব মিলে 1475 টাকা, 1425 টাকা। 7 নাম্বার সমন্বয় শেষ। 8 নাম্বারে যাচ্ছি আমরা। ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, সুদ কাইটা নেই এখানে, ইন্টারেস্ট হলে এখানে যায়। ইন্টারেস্ট 616 টাকা 25 পয়সা। আসলে ঘরটা আরো বড় করা দরকার ছিল, তাহলে সুবিধা হতো। 9 নম্বর বলতেছে রিসিপ্ট অফ অগাস্ট 31, 2016 অফ টাকা ফর টাকা 5500 were not deposited until September 2, 2016। আমরা 5500 টাকা রিসিপ্ট
August 31st 2016 5,500 were not deposited until September 2 2016. আমরা টাকা জমা দিছি ব্যাংকে 6,000 বা চেক জমা দিছি, যে কি ডিপোজিট ইন ট্রানজিটের মতো, যে টাকা জমা দিছি 5,500, কিন্তু নট ডিপোজিটেড। তারা সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত এই টাকাটা লেখে নেই, লেখছে হয়তো সেপ্টেম্বর 3 তারিখ বা 4 তারিখে। না লেখলে আমি টাকা তো জমা দিছি অগাস্ট মাসের 31 তারিখ, তারা 2 দিন পরে জমা দিচ্ছে আর কি। তাহলে এই যে টাকাটা ব্যাংক জমা দেয় নাই, ব্যাংকে টাকাটা জমা হয়েছে কিন্তু, তাহলে এই টাকাটা আমাকে ডিপোজিট ট্রানজিট সিস্টেমের মতো এটা কী করতে হবে, লিখে ফেলতে হবে। 5,500 টাকা ব্যাংকে জমা হয়েছে, ডিপোজিট বাই ক্যাশ, নগদ টাকা জমা হয়েছে। এখন এই যে যোগ করে এখানে লিখতেছি, আসতেছে 5,750, আর বাদ যাইতেছে হলো 1,425। সব যোগ বিয়োগ করলে মোট টাকা আসতেছে 17,327.35। এইদিকে যোগফল আমি টাইনে এখানে নিয়ে আসবো, সবগুলো যোগফল আসতেছে হলো 816। এই যে সবগুলা যোগফল এনে 5টা জিনিসের যোগফল আসতেছে হলো 9,399। সবগুলো যোগ করে এখানে লিখবো, মিলে যাবে 17,227 টাকা, 327 টাকা। আমি ভাবছিলাম আজকে শেষ করে দিব, কিন্তু আজকে আর শেষ হলো না, আরও 2টা অঙ্ক বাকি আছে, জুমের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে 2টা অঙ্ক করাই দিলাম। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি অঙ্ক করায় চ্যাপ্টার শেষ করে দিব, এরপর নতুনভাবে আবার শুরু করব। আর আরেকটা বিষয়, যে যদি বৃহস্পতিবার এমন হতে পারে আমি ভ্যাকসিন নিব, তো ক্লাস নাও হইতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।